কিন্তু ফোনটা রেখে পিছনে তাকাতেই দেখি পিচ্চিটা আমার পেছনে দাঁড়ানো, চোখ থেকে অশ্রু গাল গড়িয়ে পড়ছে। আমি ফিরে তাকাতেই দৌড়ে রুমে গিয়ে দরজা নক করে দিল। যাবার আগে বলে গেল সে এ জীবন রাখবে না। আমি যাওয়ার আগে পিচ্চিটা দরজা নক করে দিল। খুব ভয় হচ্ছে এখন। তারপরেও আমি আস্তে আস্তে দরজার কাছে গিয়ে বললাম, প্লিজ আমার পিচ্চি বউ, দরজা খুলো। আর অমন কথা বলবো না, খুব কষ্ট হচ্ছে, প্লিজ দরজাটা খোলো। কিন্তু পিচ্চিটা দরজা খুলছে না। তখন একবার মনে মনে ভাবলাম মা বাবাকে ডাক দেই, পিচ্চিটা যদি কিছু করে ফেলে। তারপর আমি যখনই মাকে ডাক দিব তখনই পিচ্চিটা দরজা খুলে বলল, কি বললা? আমি তোমার পিচ্চি বউ। তুমি কি করে ভাবলে আমি সুইসাইড করব? আর ওই শাকচুন্নিটা তোমার সাথে ঘর করবে, আমি তোমায় ছাড়ছি না। তবে আমি সব শ্বশুরকে বলে দেব, বলবো তুমি এক শাকচুন্নিকে বলছো যে তুমি তাকে বিয়ে করবে, আমাকে ডিভোর্স দেবে। আরে না না, তেমন কিছু না, আমি তো মজা করছি। আমার বউটা কত কিউট। মিথ্যা কথা গুছিয়ে বলতে হয়। আমাকে টপ দিচ্ছ। আমি বাবাকে ঠিকই বলে দেব। প্লিজ মীরা, বলো না। বলবো না, তবে একটা শর্ত আছে। কিসের শর্ত? আমাকে 5 মিনিট কিস করতে হবে। হোয়াট কিস? না, লিভ কিস। সম্ভব না, প্লিজ পাগলামি করো না। কি করব? আমি তোমার বউ, বাসরাতে কিছু করছো? না বিড়াল মারছো? নাকি অন্য কিছু? একটা বিড়াল ধরে মারলে কি এমন ক্ষতি হতো? ভাবি তো বলে দিল ঠিক মতো বিড়াল মারতে। এখন আবার লিপ কিসও করতে চাচ্ছ না। আমি ছোট বলে ঠকাচ্ছ। আমি বাবাকে সব বলে দেব। বলবো যে তুমি, আচ্ছা এক্ষুনি বলছি। বাবা ও বাবা। কথাটা বলার আগেই শত অনিচ্ছা থাকা সত্ত্বেও নিজেকে বাঁচাতে পিচ্চিটার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম। দেখলাম পিচ্চির চোখ জোড়া বন্ধ হয়ে আছে। পিচ্চিটা শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায়। আমি ছাড়াতে চেয়েও ছাড়াতে পারছি না। তখন হঠাৎ দরজার বাহির থেকে জান্নাত ডাকছে। জান্নাত দরজাটার ধাক্কা মেরে খোলার সাথে সাথেই আমি মীরাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিলাম। তারপর জান্নাত এসে বলল, বাবা আমাকে আজ অফিসে যেতে বলছে। তারপর জান্নাতকে আমি বললাম, বাবাকে বল আমি অফিসে যাচ্ছি। তারপর রেডি হয়ে বাসা থেকে বের হয়েই স্থির নিঃশ্বাস নিলাম। পিচ্চিটার হাত থেকে বাঁচলাম। তখন গাড়িতে থাকা অবস্থায় একটা মেসেজ আসলো। মেসেজে লেখা, ইমোতে আসো। ইমোতে গিয়ে দেখি সাথী হাত কেটে পিক দিয়েছে। সাথে সাথেই ফোন দিলাম। কতক্ষণ রিং হওয়ার পর ফোন ধরলো সাথী। এরকম গল্প পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই পাগলি, এমনটা কেউ করে? আমি কাকে নিয়ে বাঁচব? আমি যে তোমাকে ছাড়া বাঁচব না। কি করব? তোমার বউ হয়েতে তোমার বাড়িতে আমার যাওয়ার কথা ছিল। নিজের ভালোবাসার মানুষ অন্যর বুকে, যাকে নিজের থেকে বেশি ভালোবাসলাম, আজ সে আমার না। কেন যে আল্লাহ তাআলা আমাকে এসব দেখার জন্য বাঁচিয়ে রেখেছে। আমি সত্যি বাঁচতে চাই না কাব্য। যে জীবনে তোমাকে পাবো না, সে জীবন দেখে লাভ কি বলো? প্লিজ সাথী, থামবে তুমি? আমার যে আর সহ্য হচ্ছে না। তুমি আজ বিকেলে প্লিজ আমার সাথে পার্কে দেখা করো। আচ্ছা, 4টায় দেখা করব। এদিকে অবিশ্বাস করে 4টা পার্কের দিকে রওনা দিলাম। পার্কে গিয়ে দেখি সাথী নীল শাড়ি পরে বসে আছে। তারপর আমিও সাথীর পাশে গিয়ে বসলাম। বাতাসে সাথীর চুল থেকে মাতাল হাওয়া আসছে। আমার বসা দেখে সাথী আমার দিকে চেয়ে কেঁদে দিল। সাথীর চোখ থেকে টুপটুপ করে পানি পড়ছে। মনে হচ্ছে আমার হৃদয়পিণ্ড রক্তে ক্ষরণ হচ্ছে। সাথীর কাজল কালো চোখ জোড়া চোখের পানিতে লেপ্টে যাচ্ছে। চোখগুলি ফিলে গিয়েছে। হাতের দিকে তাকাতেই কলিজাটা কেঁপে উঠল। সাথী হাতে ব্যান্ডেজ বুঝতে বাকি রইল না যে সাথী এটার পাগলামে। চোখ দিয়ে অনবরত পানি আসছে। কিভাবে ভুলবো 3 বছরের ভালোবাসা? এই তুমি কাঁদছো কেন? তুমি না আমার প্রাণ, আর কত কষ্ট দিবে? জানো, যখন শুনেছি তোমার বিয়ে হয়ে গেছে, মনে হয়েছে প্রাণটা কেউ বের করে নিচ্ছে। কত স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে, আজ সব শেষ। আমায় একটু বুকে নিবে? কাঁদতে কাঁদতে কথাটা বলল সাথী। সাথীর বলতে দেরি হয়েছে, পাগলিটাকে শক্ত করে জড়িয়ে নিতে দেরি হয়নি। বুকটা কেমন যেন ভিজা ভিজা লাগছে। পাগলিটার চোখে পানিতে গড়িয়ে শার্টটা ভিজে যাচ্ছে। পাগলিটা এমনভাবে জড়িয়ে ধরে আছে, মনে হচ্ছে ছোট বাচ্চা ভয় পেলে যেভাবে আঁকড়ে ধরে থাকে সেভাবে জড়িয়ে ধরে আছে আমায়।
এভাবে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকার পর বললাম, কি হলো, আর কতক্ষণ জড়িয়ে ধরে থাকবে আমায়? সবাই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আমাদের দিকে। কি করব, তোমার বুকটাকেই যে আমার ঠাঁই। জানো কাব্য, প্রতি রাতে স্বপ্ন দেখতাম তোমায় নিয়ে, কত ভালোবাসতাম তোমায়, কিন্তু আজ তুমি অনেক কাছে থেকেও যেন অনেক দূরে। কাব্য, আমার কপালে একটা চুমু দিবে, খুব কাছে পেতে ইচ্ছে করছে তোমায়, দাও না প্লিজ। তারপর আমি পাগলিটাকে আবারও বুকে টেনে নিয়ে কপালে আলতো করে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। আচ্ছা কাব্য, তুমি না বলছ ওই মেয়েকে ডিভোর্স দিবে? হ্যাঁ, তাহলে আমার মাথা ছুঁয়ে কসম করো ওকে ডিভোর্স দেবে। যদি ডিভোর্স না দাও তাহলে আমার মরা মুখ দেখবে। হঠাৎ সাথীর কথাটা যেন আমার কলিজাতে গিয়ে বিঁধল। নিজের অজান্তেই সাথীর মাথায় হাত রেখে ওয়াদা করলাম, মীরাকে ডিভোর্স দেব। কথাটা বলার সময় পিচ্চির মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল। এদিকে সাথীকে ওর বাসায় পৌঁছে দিয়ে ফোনটা বের করে দেখি ৭৩টা মিস কল। ফোন সাইলেন্ট ছিল, তাই বুঝতে পারিনি। তারপর সন্ধ্যায় বাসায় এসে দেখি মীরা কোথাও নেই। তখন মা বলল ফ্রেশ হয়ে আসতে। তারপর আমি ফ্রেশ হওয়ার জন্য যখনই বাথরুমের দরজা ধাক্কা দিয়েছি তখনই এক চিৎকার, ও মা গো ভূত! মীরার চিৎকারে আমি মীরার দিকে তাকাতেই দেখি পিচ্চিটা শাওয়ার নিচ্ছে, শরীরে কাপড় নেই। এক দৌড়ে বাথরুম থেকে বের হয়ে সোজা রুমে গিয়ে বসে আছি। কিছুক্ষণ পর দেখি পিচ্চিটা ভেজা চুলে আয়নার সামনে গিয়ে বসলো। শাড়িটা কোনো রকম শরীরে পেঁচিয়েছে। আমার শরীরটা রাগে ফাটতেছে। বাথরুমের ঘটনার কথা মনে করে তাই গিয়ে জিজ্ঞেস করলাম, ওই পিচ্চি মেয়ে, বাথরুমে শাওয়ার নিলে দরজা নক করে দিতে হয়, জানো না? নিতে হয় তো। আমি তো জান্নাতকেই বলেই দিয়েছি আমি দরজা বন্ধ করে শাওয়ার নিতে পারি না, ভয় হয় আমার। আর ওকে পাহারা দিতে বলেছি যেন কেউ না আসে। তখন আমি মনে মনে বলছি, এই জন্যই তো ডেভিল বোনটা ওয়াশরুমে যেতে দেখে মুচকি মুচকি হাসলো। এদিকে পিচ্চিটার দিকে চেয়ে দেখি পিচ্চিটার চোখে কাজল দিতে গিয়ে চোখের নিচে লেপ্টে ফেলেছে। যতটা না রাগ হচ্ছে তার চেয়ে বেশি হাসি পাচ্ছে। এই গোমরা মুখো হাসি কেন? আমি কি করব? কখনো কোনো দিন সাজিনি, কিন্তু তুমি আমাকে আদর করো না, ভালোবাসো না, তাই আমার লক্ষ্মীর ননদীটা আমাকে এভাবে সাজতে বলেছে। কিন্তু আমি তো কাজল দিতে পারি না, দিয়ে দাও না, সেদিনের মতো শাড়ি পরিয়ে দাও না প্লিজ। পিচ্চিটার কথা শুনে আমার খুব রাগ হচ্ছে। বাবা যেদিকে দেখে পিচ্চিটাকে আমাকে ঘাড়ে চেপে দিয়েছে। এই পিচ্চিটা আরেকবার শাড়ি এবং কাজল দিয়ে দেওয়ার কথা বলল, ঘর থেকে বের করে দেব। আমি বললাম, পিচ্চিটা কথাটা শুনে সাথে সাথেই কান্না করে দিল। তার হেঁচকি দিতে দিতে বলল, আমাকে তাড়িয়ে দিও না, তুমি তাড়িয়ে দিলে আমি কোথায় যাব? আমার যে কেউ নেই তুমি ছাড়া। তখন আমি কোনো জবাব না দিয়ে রুম থেকে বের হয়ে গেলাম। মা খাবার বেড়ে দিলে যখনই খাবার মুখে দেব তখনই বলল, কাব্য বাবা? মীরা মনে হয় খায়নি। মীরা বলেছিল তুমি আসলে খাবে। জানিস বাবা, ছোট মেয়েটা সারাদিন এত করে বলার পরেও কিছু খায়নি। মেয়েটার মুখের দিকে তাকানো যায় না। ওকে নিয়ে একসাথে খাবার খা। কথা শুনে নিজের অজান্তেই মনটা খারাপ হয়ে গেল। পিচ্চিটা মেয়ের পাগলামি দেখে, আচ্ছা মা তুমি বসো, আমি মীরাকে নিয়ে আসছি। এই বলে রুমে গিয়ে দেখি পিচ্চিটার ড্রেসিং টেবিলের সামনে বসে এখনও কাঁদছে। এই মীরা, তুমি খাওনি কেন? স্বামীকে ছাড়া কোনো স্ত্রী খায়? আচ্ছা চলো একসাথে খাবো। আর হ্যাঁ, আজকের পর খাওয়ার সময় হলে খেয়ে নেবে, আমার জন্য অপেক্ষা করতে হবে না। না, আমি খাবো না। তুমি একটা পচা, আমাকে আদর করো না, খেতে পারি না। তার আগে আমাকে চোখে কাজল দিয়ে দেবে, কালকের মতো শাড়ি পরিয়ে দেবে। জানো তোমার স্পর্শ আমার অঙ্গ জুড়ে থাকে। তুমি বোঝো না তোমার স্পর্শে আমি কতটা শিহরিত। তোমার নিজের অনিচ্ছা সত্ত্বেও পিচ্চিটার চোখে কাজল এবং শাড়ি পরিয়ে দিলাম। রাতে একসাথে খেয়ে একটা বালিশ আর চাদর নিয়ে আমি ফ্লোরে শুয়ে পড়লাম। পিচ্চিটাকে খাটে শুতে দিলাম। এদিকে পিচ্চিটা খাটে শুয়ে থাকার জন্য বললেও ধমক দিতে আর কিছু বলেনি। এদিকে রাতে ঘুমিয়ে গেছি। হঠাৎ বুকটা ভারী ভারী লাগছে। চোখ খুলতেই ভূত দেখার মতো ভয় পেলাম, কারণ মীরা আমার বুকে শুয়ে আছে। চাঁদের আলো জানালার কাচ ভেদ করে পিচ্চিটার মুখে এসে প্রভাব ফেলেছে।
এত মায়াবতী লাগে কোনো মেয়েকে চাঁদের আলোয় না দেখলে হয়তো আমার অজানায় থেকে যেত। তখনই হঠাৎ সাথীর কথা মনে হতেই পিচ্চিটাকে বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য ধাক্কা দিতে আরও শক্ত করে জড়িয়ে ধরল। এই কি করছো, ওঠো বলছি। কিন্তু মীরা ঘুমের মাঝেও চোখ খুলতে খুলতে বলল, আমার স্বামীকে জড়িয়ে ধরে আছি, এতে খারাপের কি, আমার অধিকার আদায় করে নেব। তখন আমি মীরাকে বুক থেকে ছাড়িয়ে কষে একটা থাপ্পড় দিয়ে বলতে লাগলাম, তোকে বলেছি না আমাকে স্বামী না ভাবতে, কেন জড়িয়ে ধরেছিস আমাকে? আমি বলেছি না তোকে ডিভোর্স দিয়ে দেব? কথাটা বলতেই খাটে চলে গেল মীরা। আমি আবার গভীর ঘুমে হারিয়ে গেলাম। এদিকে ঘড়ির কাঁটা 1টা বাজতেই মীরা ঘুম থেকে ওঠে, সুন্দরভাবে উজু করে 2 রাকাত নামাজ শেষ করে মোনাজাত ধরে বলতে লাগলো, হে পরওয়ারদিগার, আমার আল্লাহ, তুমি তো সর্বশক্তিমান, তোমার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, তুমি ছাড়া তো আমার কষ্ট বোঝার মতো কেউ নেই। এই মধ্যরাতে পৃথিবীর সবাই যখন গভীর ঘুমে, তখন তোমার অভাগী বান্দিটা তোমার দরবারে 2টি হাত তুলে ধরেছে। তুমি কি দেখো না আল্লাহ, আমি আমার স্বামীকে কতটা ভালোবাসি। আমার বুক থেকে আমার স্বামীকে তুমি কেড়ে নিও না। তোমার পবিত্র কালাম পড়ে বিবাহ নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছি, এই বাঁধন ছিন্ন করো না, বাঁচব না আল্লাহ। ও আল্লাহ, আমার স্বামীর পায়ের নিচে জায়গাটুকু আমাকে ভিক্ষা দাও। কথাটা বলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো মীরা। পরের দিন সকালে মায়ের ডাকে ঘুম ভাঙল। আজকে অফিসে যেতে না বলে মীরাকে কলেজে ভর্তি করিয়ে দিতে বলল। আমি বাবার কথাই না করতে পারি না, তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও ডিডাসকে নিয়ে বাইকে করে রওনা দিলাম। তারপর কলেজের গেটে বাইক দাঁড় করানোর সাথে সাথেই যা দেখলাম তা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। কিন্তু এখন আমি কি করব ভেবে পাচ্ছি না কিছু। সাথী কেমন করে যেন তাকিয়ে আছে আমার দিকে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। তারপরেও আমি সাথীকে না দেখার ভান করে মীরাকে নিয়ে কলেজের ভিতরে ঢুকে পড়লাম এবং মীরাকে কলেজে ভর্তি করে দিয়ে যখনই কলেজের গেট পার হচ্ছি, তখনই দেখি কলেজের পাশে রেল লাইনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আর মিনিট 10 পর ট্রেন আসবে। বুঝতেছি না কি করব। বাইক নিয়ে একটু কাছে যেতেই বুকটা কেঁপে উঠল, কারণ এটা আর কেউ না, এটা সাথী রেল লাইনের মাঝখানে দাঁড়িয়ে আছে। ট্রেন আসার শব্দ হচ্ছে, মিনিট 5 এর মাঝে ট্রেন আসবে। এদিকে আমি সাথীকে ডাকছি, সাথী চোখ বন্ধ করে আছে। আমার বাইক রেল লাইনের সাইডে পাথরের সাথে ধাক্কা লেগে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়, আর বাইক পড়ে আমার গায়ের ওপর। আমি খুব করে চেষ্টা করছি আমার ওপর থেকে বাইক সরাতে, কিন্তু পারছি না। এদিকে দেখা যাচ্ছে ট্রেন প্রায় কাছে এসে পড়েছে। বুকের হার্টবিট বেড়ে যাচ্ছে। সাথীকে গলা চেপিয়ে ডাকছি, তারপরেও সাথী শুনছে না। না, এ দৃশ্য আমি সহ্য করতে পারবো না। মনে মনে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছি। চোখ দিয়ে নীরবে অশ্রু ঝরছে, হাঁটু কেটে রক্ত বের হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে। পাগলের মতো আল্লাহকে ডাকছি আর বাইক সরাতে চেষ্টা করছি। মনে মনে বলছি, হে আল্লাহ, আমাকে শক্তি দাও বাইক সরানোর। আমার হৃদয়টা রেল লাইনের মাঝে। হে পরম করুণাময়, রহমত করো তোমার বান্দাকে, বলে বাইক সরানোর জন্য চেষ্টা করছি। তারপরে আল্লাহর নাম নিয়ে বাইক জোরে একটা ধাক্কা দিতেই বাইক সরে যায় আমার ওপর থেকে। এদিকে ট্রেন প্রায় সাথীর কাছে এসে পড়েছে। আমি তখন দৌড়ে গিয়ে সাথীকে রাস্তা থেকে সরিয়ে তাড়াতাড়ি করে বুকে জড়িয়ে নিলাম। সাথী কাঁদছে, এদিকে এখনও আমার হাঁটু থেকে রক্ত বের হচ্ছে। সাথীর কান্না করে করে আমার শার্ট ভিজিয়ে দিচ্ছে। তারপরও সাথীকে বুক থেকে ছাড়িয়ে কষে একটা থাপ্পড় দিয়ে বললাম, এই পাগলি, কেন এমন পাগলামি করছো? জানো না তোমাকে ছাড়া আমি নিজেকে ভাবতে পারি না। কেন মরতে যাচ্ছিলে? আমি তো সেই কবেই মারা গিয়েছি তখনই যখন শুনেছি আমার ভালোবাসার মানুষ অন্য মেয়েকে বিয়ে করেছে। আমার চোখ দিয়ে অশ্রুশ্রাবণ ঝর্ণা ধারা নেমেছিল। বিরহের অনলে প্রতিনিয়ত পড়ছি আমি। আমার দেহটা ছাড়া আত্মাটা সেই কবেই মরে গেছে। জানো, আজ যখন তোমার বাইকের পিছনে ওই মেয়েটাকে দেখলাম, কলিজাটা ফেটে যাচ্ছিল আমার। মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাব।
মারা যাব। কাব্য, আমি তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না। কি করব, তোমাকে অন্য একজন জড়িয়ে ধরে থাকবে, আর আমি এটা কিভাবে দেখব? তাই টেনের নিচে পড়ে তুমি হিনা এই জীবন নিঃশেষ করতে চেয়েছিলাম। কেন বাঁচালে আমাকে? আমি যে তিলে তিলে শেষ হতে যাচ্ছি। বলতে পারো কেন এতটা ভালোবাসার পরও তুমি আমার নও? কেন আজ তোমার বুকে অন্য জনের ঠাঁই? যে স্বপ্নগুলো তোমায় নিয়ে দেখতাম, সে স্বপ্নগুলো অন্য কেউ নিয়ে দেখে। প্লিজ তুমি আমাকে গলা টিপে হত্যা করো, নয়তো বা তোমার পায়ের নিচে আমাকে একটু জায়গা দাও। জানো কাব্য, তুমি বিয়ে করার পর একটা রাতও আমি ঘুমাতে পারি না। প্রতিটা রাতে কেঁদে কেঁদে বালিশ ভিজেছি। তোমার বুকে একটু জায়গা দেবে? একটু জড়িয়ে নাও না প্লিজ। নাও না, নাও না প্লিজ কাব্য। কান্না করতে করতে কথাগুলো বলে সাথী। সাথীর মুখে এমন কথা শুনে বুকের বাঁ পাশটা চিনচিন করে ব্যথা করছে। চোখ দিয়ে টুপটাপ করে পানি গাল বেয়ে গড়িয়ে পড়ছে। কিছু ভাবতে পারছি না। খুব ইচ্ছে করছে সাথীকে জড়িয়ে বলি, সাথী খুব ভালোবাসি তোমায়, নিজের থেকেও বেশি। মনে হচ্ছে কথাটা বললে বুকের ব্যথাটা কমবে। তাই সাথীকে হেঁচকা টান দিয়ে শক্ত করে বুকে জড়িয়ে নিলাম। কপালে একটা চুমু দিয়ে বললাম, বড্ড ভালোবাসি, খুব বেশি ভালোবাসি তোমায়, হয়তো নিজের জীবনের চেয়েও বেশি। পাগলিটা কেঁদে কেঁদে শার্ট ভিজিয়ে ফেলেছে। পাগলিটা আরও শক্ত করে জড়িয়ে আছে আমায়। এদিকে সাথীকে বললাম, খুব শীঘ্রই আমি বিয়ে করছি। মীরাকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিচ্ছি। সাথীর ডিভোর্সের কথা শুনে আবারও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে চলে গেল। এদিকে ফোনের দিকে তাকাতে দেখি 2টা বেজে গেছে। তার মানে 30 মিনিট আগে কলেজ ছুটি হয়ে গেছে। তারপর তাড়াতাড়ি করে বাইক স্টার্ট দিয়ে কলেজের সামনে যেতেই অবাক হয়ে গেলাম। অনেকগুলো মেয়ে জমা হয়ে আছে। কাছে গিয়েই দেখি মীরা ছোট বাচ্চার মতো কাঁদছে, আর কয়েকটা মেয়ে বোঝাচ্ছে। আমি কাছে যেতেই মীরা দৌড়ে এসে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি আর কলেজে আসবো না। তুমি আমায় ভালোবাসো না? কখন কলেজ ছুটি হয়েছে? ছেলেরা কীরকমভাবে আমার দিকে তাকায়, আমার ভয় লাগে। সবাইকে বলে দিচ্ছি, আমার দিকে তাকালে চোখ তুলে ফেলবে আমার বর। ঠিক বলেছি তো? এদিকে মীরার কথা শুনে সবাই হাসছে মুখ ধরে। পাশ থেকে একটা মেয়ে বলে ফেলল, ভাইয়া, পৃথিবীতে খুব কম ছেলে আপনার স্ত্রীর মতো বউ পায়। একটা মেয়ে যে স্বামীকে এতটা ভালোবাসতে পারে। সারাটা দিন ক্লাসের মাঝে আপনার কথাই বলেছে। আপনি নিতে আসছে দেরি করেছেন বলে ছোট ছোট বাচ্চা মেয়ের মতো কাঁদছে। হাসিও পাচ্ছে, আবার কান্নাও আসছে। এখনকার যুগে এমন মেয়েও পাওয়া যায় না। তারপর আমি সবার কাছ থেকে মীরাকে নিয়ে বাইকে ওঠাতে মীরা শক্ত করে জড়িয়ে ধরল। মনে হচ্ছে খুব ভয় পাচ্ছে। তারপর মীরাকে নিয়ে বাসায় আসার পর মাকে কান্না করে 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 সব বলল। এদিকে রাগে আমার শরীর ঘ্যান ঘ্যান করছে। তারপর দুপুরে খেয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেলাম। আড্ডা দেওয়া শেষ করে রাত 9টার সময় ফোন বের করে দেখি বাবা 5বার ফোন দিয়েছে। অন্যদিকে মীরার নাম্বার থেকে 100+ ফোন এসেছে। তখন তাড়াহুড়া করে বাসায় গিয়ে দেখি বাবা দরজায় দাঁড়িয়ে আছে। বাবার সামনে যেতেই বাবা বলল, ঘরে নতুন বউ রেখে বাহিরে কোন ছেলের থাকে? আর যদি এমন হয় আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। তখন আমি কিছু না বলে রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর দেখি মীরা আমাকে ডাকছে। এই ডাকতেছো কেন? কি হয়েছে? তুমি খাবে না? বাবা খুব বকা দিয়েছে তাই না? এই নাও, হা করো, আমি খাইয়ে দেই। মীরা কথাটা বলে মুখের কাছে খাবার তুলে দিতেই একটা থাপ্পড় বসিয়ে দিলাম। সাথে সাথেই খাবারের প্লেটটা ফ্লোরে ফেলে দিলাম। তারপর বললাম, এই তুই কি চাস? আবার জীবনটা তো নরক বানিয়ে দিয়েছিস। আমার বুক থেকে আমার ভালোবাসার মানুষটাকে সরিয়ে দিয়েছিস। এখন আমার বাবার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে আমার সমস্ত সম্পদ তোর না করার প্ল্যান করেছিস। আমি তোকেও এই মাসেই ডিভোর্স দেব। একদমে এই কথাটা বলে নিলাম। তাকিয়ে দেখলাম মীরার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। জানো, তোমার সাথে খাবো বলে আমি এখনও খাইনি। ক্ষমা করে দিও প্লিজ। এতিম খায় না, বড় হয়েছি আমি, তাই মা বাবার আদর পাইনি।
তোমার মা বাবাকে নিজের মা বাবা করে নিয়েছিলাম, শুধু ভালোবাসার চেয়েছিলাম, আর কিছুই না। এতিম হয়ে জন্ম নিলেও সম্পদের প্রতি কোনো মোহ নেই আমার। আমি মীরার দিকে চেয়ে দেখি মীরা কাঁদছে, চোখগুলো লাল হয়ে গেছে। ন্যাকা কান্না দেখে শরীরটা রাগে ফেটে যাচ্ছে। দু নয়নে দেখতে মন চাচ্ছে না মীরাকে। এই এতিম মেয়েটার জন্যই আজ সাথী মরতে বসেছিল। এই, তুই এখানে কাঁদবি না প্লিজ, তোর অলক্ষণে চেহারা নিয়ে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা প্লিজ। কথাটা বলে শুয়ে পড়লাম। এদিকে মীরা সুন্দর করে উজু করে শ্বশুরের দেওয়া কোরআনটা পড়ে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করলো কেঁদে কেঁদে। নামাজ শেষ করে আজকেও মোনাজাত ধরে আল্লাহর কাছে অনেকক্ষণ কাঁদল। তারপর মোনাজাত শেষ করে রুমে গিয়ে শুয়ে পড়ল। ফজরের নামাজের আজান শুনে ঘুম ভাঙতেই আমি অবাক হলাম। মীরা মেয়েটাকে রাতে এত বকা দেওয়ার পরও আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মন চাচ্ছে ধাক্কা দিয়ে ফেলে দেই। এই কি হচ্ছে, ওঠো, আর একটু ঘুমায়, এই বলে আরও শক্ত করে জড়িয়ে ধরল। এখন আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। জোরে একটা ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিলাম। আহ করে চিল্লানি দিয়ে উঠল মীরা। তারপর আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখি মীরা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। মীরা, মা তোর কি হয়েছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছো কেন? মা, আম্মু রাতে ঘুম থেকে উঠে পাঁজরে ব্যথা পাচ্ছি। কথাটা বলে করুণভাবে আমার দিকে তাকালো মীরা। এখন নিজেকে অপরাধী মনে হচ্ছে আমার। তারপরেও আমি কিছু বললাম না। পরের দিন বাবাকে আমার মীরাকে হানিমুনে পাঠানোর ব্যবস্থা করে দিল। আর আমি সাথীকে বলে সব রেডি করে রেখেছি। আমাদের সাথে সাথীও কক্সবাজারে যাবে। সবাই জানবে আমি হানিমুনে করতে যাচ্ছি মীরার সাথে করে, কিন্তু না, আমি হানিমুন করব সাথীর সাথে। সাথীকে এইসব বলে ফোন রাখতেই পেছন দিকে তাকাতেই দেখি মীরা সিলিং ফ্যানের সাথে ঝুলছে।